হ্যালো এভরিওয়ান, আমি শঙ্খপদ্ম দাস। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমরা আলোচনা করছি 2019 সালের মাধ্যমিকের প্রশ্নগুলি নিয়ে। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 3 দাগ পর্যন্ত যে 1 নম্বরের শর্ট কোশ্চেনগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা 4 দাগ অর্থাৎ 2 নম্বরের শর্ট কোশ্চেনগুলিকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সময় নষ্ট না করে আমরা শুরু করে ফেলি চটপট। দেখো, প্রথম অঙ্ক বলেছে এখানে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। 12টা প্রশ্ন থাকবে, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটি প্রশ্নের মান 2 নম্বর করে, অর্থাৎ এই 4 দাগে 20 নম্বর। 4 দাগেই কেবলমাত্র 20 নম্বর রয়েছে। তাহলে দেখো 4 ফার্স্টের অঙ্কটা কি বলেছে। বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো। তাহলে এখানে আমরা কি জিনিস জানি? সুদের হার সেটুকু জানি। তাহলে যদি আমরা ভাবি যে সুদের হার, আমরা জানি সুদের হারকে আমরা আর দেই, সেটা কত? 5%। আচ্ছা, সময়কে আমরা টি দিয়ে রিপ্রেজেন্ট করি সরল সুদের ক্ষেত্রে। এখানে সময় বলছে কত? 1 মাস। তার মানে আমরা সময়কে 1 মাস, আমরা তো মাসে হিসেব করি না, আমরা হিসেব করি বছরে। তাহলে এটাকে বছরে কনভার্ট করো, তাহলে 1/12 বছর হয়ে গেল। এবারে কি বলেছে? মাসিক সুদ 1 টাকা, তাহলে মোট সুদ, তাই তো, ক্যাপিটাল আই, সেটা কত বলেছে? 1 টাকা। আমরা কি জানি না? পি। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে আমরা কি জানি? পি সমান 100 আই বাই টি আর। আমরা কি জানি? আই সমান পিটিআর বাই 100, সেখান থেকে পি সমান 100 আই বাই টি আর, এইটুকু আমরা লিখতে পারি। এখানে 100, আই মানে 1, আচ্ছা টি মানে এখানে দেখো 1/12, আর মানে 5, কাটাকুটি যদি করি তাহলে এইটা দাঁড়িয়ে গেল 20। তাহলে এইটাকে আমরা লিখতে পারি 20 × 12 মানে 240। তাহলে এটাকে একটু অতএব দিয়ে লিখে দিতে হবে, যে অতএব 240 টাকার মাসিক সুদ 1 টাকা হবে। ব্যাস, তাহলে এই গেল আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে দেখি একটি। বলছে এক অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত যথাক্রমে 3:5:8। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? আচ্ছা, আমরা এখানে দেওয়া আছে গিয়ে মূলধনের অনুপাত, তাই তো। আচ্ছা, আমরা কি জানি? লাভের অনুপাত যা হবে মূলধনের অনুপাত তাই। তাহলে আমরা বলতে পারি লাভের অনুপাত সমান মূলধনের অনুপাত। আচ্ছা, 1 মিনিট, এখানে মূলধনের বানানটা দীর্ঘ হবে। সেটা কত? 3:5:8। তাহলে এইটা মূলধনের অনুপাত। ধরি সাধারণ গুণনীয়ক, সেটা কত? x। তাহলে করে 3 বন্ধুর লাভ কত? যথাক্রমে 3x, 5x এবং 8x টাকা। তাহলে 3 বন্ধুর লাভ আমরা পেয়ে গেছি। কার কার কি কি? না, একজনের 3x, একজনের 5x এবং আরেকজনের 8x। আচ্ছা, এখানে কি বলেছে? প্রশ্নানুযায়ী যেটুকু বলছে যে তৃতীয় বন্ধুর লাভ প্রথম ব্যক্তির লাভের থেকে কত হচ্ছে? 60 টাকা কম, তাই তো।
প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 4 টাকা কম, তার মানে 8x মাইনাস 3x সমান আমরা বলতে পারছি কত 60। তার মানে এখান থেকে পাচ্ছি 5x সমান 60, তার মানে x সমান 60/5 মানে 12। বেশ, এইটুকু পেয়েছি। এবার বলছে মোট লাভ কত হয়েছিল। আচ্ছা, আমরা যদি মোট লাভ বের করতে চাই তাহলে তিনজন ব্যক্তির যে টোটাল লাভ প্রত্যেকে যে যতটা পেয়েছে সেটাকে যোগ করলে মোট লাভ পেয়ে যাব। তাহলে অতএব মোট লাভ সেটা কত 3x প্লাস 5x, তিনজনের লাভ কত এই তিনটে যোগফল, তাহলে 8 5 13 3 16x। আচ্ছা, তার মানে 16x এর মান 12 পেয়েছি আমরা, গুণ করো পাবো কত 192 টাকা। তাহলে এই গেল আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। এরপরে আমরা চলে যাব 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলেছে? 3 নম্বর প্রশ্নটা বলেছে দেখো a/2 = b/3 = c/4 একটা সমীকরণ দিয়েছে সমান 2a - 3b + 4c/p হলে p এর মান কত নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে কি লিখেছে সেটুকুই একটু যদি আমরা কপি করি তাহলে সেটা দাঁড়ায় a/2 b/3 c/4 সমান 4c/p। আচ্ছা, এইটাকে আমি k not equals to 0 এটা ধরি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বলতে পারি a/2 সমান k, যেখান থেকে বলবো a সমান 2k। একইভাবে b/3 সমান k, যেখান থেকে আমরা বলবো b সমান 3k। তারপরে c/4 equals to k, যেখান থেকে আমরা বলবো c সমান 4k। তাই তো? তাহলে a b c সমান আমরা পেয়ে গিয়েছি। আবার 4 নম্বরটা কি বলছে 2a - 3b + 4c/p, সেটাও k এর সঙ্গে ইকুয়াল। তার মানে এটাকে আমরা বলতে পারি 2a - 3b + 4c = pk। এবার দেখো এখানে a এর যা মান পেয়েছি 2 × 2k, এর জায়গায় বসিয়ে দিলাম। b এর মান কত পেয়েছি 3k প্লাস 4 × 4k সমান pk। আমার মান চাই কার p এর, তাই তো? তাহলে এইটা একটু দেখো কি বলছে, এটা তাহলে কি দাঁড়ালো গুণ করলে 4k - 9k + 16k = pk, যোগ বিয়োগ করো 16 আর 4 20 আর 9 11k, এটা pk। বোথ সাইড থেকে k যেহেতু নট ইকুয়ালস টু 0 আমরা kটাকে বাদ দিয়ে দিতে পারি, তার মানে p সমান কি দাঁড়ায় 11। তাহলে আমাদের p এর মান বের করতে বলা হয়েছিল, p এর মান তাহলে আমরা পেলাম 11। ওকে, দেখো এরপরে 4 নম্বর প্রশ্নেই চলে যাচ্ছি আমরা। 4 নম্বর প্রশ্ন কি বলেছে? বলছে দেখো x ভ্যারি করছে y এর সঙ্গে, y স্কয়ারের সঙ্গে। তাহলে x ভ্যারি y স্কয়ার, আর কি বলেছে y সমান 2a x সমান a হলে দেখাও যে y স্কয়ার = 4ax। আচ্ছা, তার মানে আমরা এখানে বলতে পারি x সমান k y স্কয়ার, যেখানে k নট ইকুয়ালস টু 0 ভেদ ধ্রুবক। তার মানে আমরা k অশূন্য ভেদ ধ্রুবক ধরে নিলাম kটাকে। তাহলে এখান থেকে আবার কি দেওয়া আছে? দেওয়া আছে y সমান 2a x সমান a। আমি এখানে x আর y এর মানগুলোকে বসিয়ে দিই। তাহলে x এর জায়গায় আমি বসাই কত a, k এর মান জানি না, y স্কয়ারের মান মানে 2a এর হোল স্কয়ার, তাই তো? এবার দেখো a সমান k × 4a স্কয়ার, তার মানে k সমান আমরা বলতে পারি a/4a স্কয়ার। a কেটে দেব, তার মানে 1/4a। তাহলে k এর মান বেরোলো কত 1/4a। এবার এইটা যদি 1 নম্বর সমীকরণ হয় তাহলে 1 থেকে পাই কি পাচ্ছি, 1 থেকে পাচ্ছি। আচ্ছা, আমাদের 1 নম্বর সমীকরণটা এইটা না হয় এইটাকে ধরবো আমরা। কোনটাকে?
এই যে এইটাকে 1 নম্বর সমীকরণ ধরবো, এই যে x সমান ky স্কয়ার ধরেছি, তাহলে x সমান k এর ভ্যালু বসিয়ে দিই ইনটু y স্কয়ার। এইটা কি করছে, তাহলে 4ax ইকুয়ালস টু y স্কয়ার, তার মানে আমরা লিখতে পারি y স্কয়ার সমান 4ax। এটাই তো প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে এটাকে আমরা বলতে পারি প্রুভড, তাই তো? বেশ, তাহলে 4 এর অঙ্কটাও হয়ে গেল আমাদের। পরের অঙ্ক কি বলেছে একটু দেখি। পরের অঙ্ক বলেছে, দেখো এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি প্যারালাল এডি এবং এডি ইকুয়ালস টু 4 সেন্টিমিটার, এসি ও বিডি কর্ণদ্বয় এমন ভাবে ও বিন্দুতে ছেদ করেছে যে AO বাই OC ইকুয়ালস টু DO বাই OB ইকুয়ালস টু হাফ হয়, তাহলে বিসি এর দৈর্ঘ্য কত? আচ্ছা, এটা তো পড়ে গেলাম, আমি রিডিং পড়ে গেলাম। আমি একটা ট্রাপিজিয়াম আঁকার চেষ্টা করি। দেখো খানিকটা এইরকম কিছু একটা ট্রাপিজিয়াম আমি একটা আঁকলাম। ওকে, আচ্ছা কি বলছে, এই লাইনটা আর এই লাইনটা সমান্তরাল, আমি নাম দিলাম এইভাবে বিসি, আর এটা হচ্ছে এ ডি। দেখো এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, ঠিক বলেছে। তাই বিসি আর এডি টা সমান্তরাল, এই সমান চিহ্ন দিয়ে আমি তাদেরকে সমান্তরাল বোঝাবার চেষ্টা করেছি। এবার দেখো এইটা বলছে 4 সেন্টিমিটার। এবার দুটো কর্ণ আঁকছি, একটা হচ্ছে গিয়ে এসি, আচ্ছা আরেকটা বলছে গিয়ে বিডি। ওকে, তাহলে দুটো কর্ণ আঁকা হলো, একটা এসি আর বিডি, এরা ও বিন্দুতে ছেদ করেছে। এবার আমি দুটো ত্রিভুজের কথা বলছি, একটু দেখো। একটা হচ্ছে গিয়ে এওডি, এওডি, আর একটা ও বিওসি। তাহলে দেখো এওডি বলতে এই নিচের এই ত্রিভুজটা, আর বিওসি হচ্ছে উপরের এই ত্রিভুজটা। এই দুটো ত্রিভুজের কোণ এওডি সমান কোণ বিওসি আমরা বলতে পারি। কেন না, এরা হচ্ছে গিয়ে বিপ্রতিপকোণ। কোন দুটো কোণটা, আমরা যদি অন্য কালি দিয়ে একটু দেখাই, এই কোণটা আর এই কোণটা, তাই তো? আচ্ছা, এবারই দেখো তাহলে এরা সমান হলো। আবার দেওয়া আছে কি, AO বাই OC DO বাই OB সমান হাফ। আচ্ছা, এখান থেকে আমরা সদৃশতার ধারণা ব্যবহার করে আমরা কি বলতে পারি না, AOD মানে BOC। ওকে, তার মানে AOD আর BOC সদৃশ। কেন না, একটা কোণ সমান দেখিয়েছি আর দুটো বাহু, দুটো অনুরূপ বাহুকে আমরা তাদের অনুপাতটাকে আমরা সমান দেখিয়েছি, তাই এরা সদৃশ আমরা বলে দিচ্ছি। এবার এখান থেকে যেহেতু ত্রিভুজ দুটো সদৃশ আমরা প্রমাণ করতে পেরেছি, তাহলে আমরা কি বলবো, AO বাই OC সমান DO বাই OB সমান, এবার দুটো বাহু তাদের অনুপাতটা সমান হবে এবং 3 নম্বর বাহুর অনুপাতটাও একই হবে। 3 নম্বর বাহু কোনটা, 3 নম্বর বাহু হচ্ছে এডি, আর ওটার ক্ষেত্রে বিসি, তারাও একই এই হাফের সঙ্গে সমান হবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারছি কি, এডি বাই বিসি সমান হাফ। আচ্ছা, এডি এর মান আমরা জানি 4, বিসি এর মান বের করতে বলা হচ্ছে, তার মানে কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে পেয়ে যাচ্ছি বিসি সমান 8 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে আমরা যাচ্ছি দেখো 6 প্রশ্ন। 6 প্রশ্ন কি বলছে, একটি বৃত্তে দুটি যা এবি ও এসি পরস্পর লম্ব। আচ্ছা, এবি 4 সেন্টিমিটার, এসি 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমি একটা বৃত্ত ফার্স্টে এঁকে নিই। এবার দেখো বলছে দুটো জ্যা আছে, ধরো একটা জ্যা এরকম, এটার নাম আমি দিচ্ছি এ বি, আরেকটা জ্যা ধরো এসি, তাহলে এসি কত 3, এবি কত 4। আমি
এইটা জয়েন করলাম, তাহলে এটা কি পেলাম? একটা সমকোণী ত্রিভুজ পেলাম, যেখান থেকে আমরা বিসি এর মান বের করতে পারবো পিথাগোরাসের সূত্র ব্যবহার করে। এবার বলছে বৃত্তের ব্যাসার্ধ বের করতে। আরেকটা জিনিস কি দেওয়া আছে, এরা পরস্পর লম্ব। পরস্পর লম্ব কথাটার মানে হচ্ছে গিয়ে এদের মধ্যিখানের যে কোণটা সেটা কত? 90 ডিগ্রি। আমরা একটা উপপাদ্য এরকম পড়েছি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এই যে কোণটা, এটা যেহেতু সমকোণ হয়েছে, তাহলে বিসি লাইনটা অবশ্যই এখানে বৃত্তের ব্যাস হবে। কেন না, যেহেতু বিএসি অ্যাঙ্গেল বিএসি 90 ডিগ্রি, তাই আর এবিসি মানে যে ত্রিভুজটা রয়েছে এটা বৃত্তটার মধ্যে রয়েছে, ঠিক আছে? তাই আমরা বলতে পারবো বিসিটা এই বৃত্তের ব্যাস। আচ্ছা, এবার বিসি এর দৈর্ঘ্য বের করি। বিসি এর স্কয়ার মানে আমরা জানি কি পাবো, বিসি এর স্কয়ার মানে বিসি স্কয়ার না ব্যবহার করে একদম বিসি বের করে নিই। বিসি সমান আমরা বলতে পারবো এবি এর স্কয়ার প্লাস এসি এর স্কয়ার। এখান থেকে এবি এর স্কয়ার বলতে 4 এর স্কয়ার আর এটা 3 এর স্কয়ার, রুট করো, পেয়ে যাব 16 প্লাস 9 তার রুট মানে 5। তাহলে বিসি কত পাচ্ছি? 5। বিসি পেলাম 5। এবার বিসি ব্যাস এবং বিসি এর মান কত? 5। অতএব বৃত্তটির ব্যাসার্ধ বিসি বাই 2 মানে 5/2 মানে 2.5 সেমি। তাহলে এই গেল আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে আমরা চলে যাব 7 দাগ। 7 দাগ কি বলছে একটু দেখে নি। দেখো 7 দাগে বলছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি, বিডি লম্ব এসি যদি হয় তাহলে এবি 5 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার হয়, তাহলে বিডি এর দৈর্ঘ্য কত সেটুকু নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, এখানে আমরা তাহলে ছবিটা সবার প্রথমে একটু এঁকে নিই। ছবিটা কি বলছে? একটা সমকোণী ত্রিভুজ। ওকে, আচ্ছা, এখানে নাম দিয়েছে এবিসি, তাই তো? এবিসি, এই কোণটা বলছে 90 ডিগ্রি, বেশ ভালো কথা। এবার কি বলছে, একটা মাপগুলো বলেছে, এবি কত 5, বিসি কত 12। আচ্ছা, বিডি এর দৈর্ঘ্য, বিডি কি বলেছে? লম্ব এসি, তার মানে একটা বি থেকে একটা এসি এর উপর লম্ব টেনেছে। লম্ব কথাটার মানে হচ্ছে এই কোণটা হবে 90 ডিগ্রি, তাই তো? প্রথমেই আমরা এক কাজ করি, এসি এর মান কত সেটুকু বের করে নিই। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এসি অতিভুজ, তাহলে এসি এর মান হবে পিথাগোরাসের সূত্র ব্যবহার করলে এবি স্কয়ার প্লাস বিসি এর স্কয়ার তার রুট, তার মানে 5 এর স্কয়ার প্লাস 12 এর স্কয়ার এর রুট। আমি যদি বের করি এটা দাঁড়ায় 25, 144 তার রুট, তার মানে এটা 13, 169 হবে, তার মানে দাঁড়াবে কত? এসি 13। সদৃশতা চ্যাপ্টার ব্যবহার করে আমরা আবার বলতে পারি কি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি বি সদৃশ। এটা আমাদেরকে প্রমাণ করে দেখানোর দরকার নেই, আমরা উপপাদ্য ব্যবহার করে ডাইরেক্ট বলে দিতে পারবো। আমরা সেই উপপাদ্যটা ব্যবহার করেছি। দেখো এবিসিও একটা সমকোণী ত্রিভুজ, আবার এই যে এডিবি যে ত্রিভুজটি রয়েছে এই ত্রিভুজটিও একটি সমকোণী ত্রিভুজ। দুটো সমকোণী ত্রিভুজ, এই উপপাদ্যটা আমরা পড়েছি, সেখান থেকেই আমরা ডাইরেক্টলি বলে দিচ্ছি এরা দুজন সদৃশ, ঠিক আছে? আচ্ছা, এবার আমি সদৃশ যেহেতু, তাহলে এদেরকে কি বলতে পারি আমরা? এবিসি এর অতিভুজ এসি বাই এডিবি এর অতিভুজ এবি ইকুয়ালস টু এবিসি এর ভূমি বিসি
একই রকম ভাবে এডিবি এর ভূমি সেটা কত হবে বিডি, তাই তো? তাহলে এই দুটো অনুপাত সমান হবে। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি বিডি সমান, কোনাকুনি আমি একটু গুণ করে নিচ্ছি, বিসি ইন্টু এবি বাই এসি। এবার খেয়াল করে দেখো আমরা সবকটা মান জানি। কি জানি? বিসি কত 12, এবি কত 5, এসি আমরা বের করেছি সেটা কত 13। তাহলে দেখো এটা পাচ্ছি কত 60/13, 13 4 52, 8 13। তাহলে এই গেল আমার আনসার। আমাদেরকে বলা হয়েছিল বিডি এর দৈর্ঘ্য কত হবে, সেটা পেয়েছি আমরা কত 4 পূর্ণ 8 13 সেন্টিমিটার। ওকে, 8 দাগের অঙ্ক কি বলছে একটু চলে যাবো 8 দাগের অঙ্কে। আচ্ছা, 8 দাগের অঙ্কে বলছে থিটা 0 থেকে 90 ডিগ্রি এর মধ্যে এবার কোন মানগুলির জন্য 2 sin থিটা cos থিটা সমান cos থিটা হবে। তাহলে 2 sin থিটা cos থিটা সমান cos থিটা, তাহলে এই জিনিসটুকু হতে হবে। তাহলে আমরা প্রথমেই এটাকে ধরেই কাজ করি, দুটোকেই একই দিকে নিয়ে আসি, তাই তো? তাহলে ডান দিকটা 0 হয়ে যায়। এবার দেখো আমি যদি cos থিটাটাকে কমন নিয়ে নিই তাহলে 2 sin থিটা মাইনাস 1 দাঁড়ায় সমান 0। আচ্ছা, আমরা কি জানি যদি দুটো রাশির গুণফল শূন্য হয় তাহলে প্রত্যেকে শূন্য অথবা যে কোনো একটি শূন্য, তাই তো? তাহলে আমি দুটো জিনিস পেতে পারি এখান থেকে, cos থিটা সমান 0 আর কি পেতে পারি 2 sin থিটা মাইনাস 1 সমান 0। আচ্ছা, তাহলে cos থিটা যদি 0 হয় cos কত ডিগ্রির মান 0 আমরা সেইটা বসিয়ে দেব। আমরা জানি cos 90 এর মান 0 হয়, সেখান থেকে আমরা বোথ সাইড থেকে cosটাকে এলিমিনেট করে বলতে পারি থিটা সমান 90 ডিগ্রি, এটা পেতে পারি। আবার এখান থেকে পেতে পারি 2 sin থিটা সমান 1, সেখান থেকে বলতে পারবো sin থিটা সমান হাফ। আবার sin 30 এর মান হচ্ছে গিয়ে হাফ, তার মানে হাফের বদলে sin 30 বসাতে পারি, সেখান থেকে আমরা বলতে পারি থিটা সমান 30 ডিগ্রি। তাহলে দেখো দুটো মান থিটা যদি 30 হয় তাহলেও এটা পসিবল, থিটা 90 হলেও পসিবল। তাহলে আমরা বলবো থিটা 30 বা 90 এর জন্য 2 sin থিটা cos থিটা সমান cos থিটা হবে। ওকে, আচ্ছা পরের অঙ্ক। দেখো পরের অঙ্কে বলছে sin tan থিটা ইকুয়ালস টু cos 8 থিটা এবং tan থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 9 থিটা এর মান নির্ণয় করি। আচ্ছা, tan থিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় তাহলে 8 থিটাও অবশ্যই সূক্ষ্মকোণই হবে, 9 থিটাটাও হবে, তাই এখানে ওই নিয়ে আর কিছু বলছি না। তাহলে আমাদেরকে দেওয়া আছে sin 10 থিটা সমান cos 8 থিটা। আচ্ছা, আমরা এইটাকে লিখতে পারি, দেখো এটাকে লেখা যায় না পুরো কোণ দিয়ে আমরা sin 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, কেননা আমরা জানি sin 90 মাইনাস থিটাটাকে cos থিটা, তাহলে আমি সেটাকে লিখেছি sin 90 মাইনাস 8 থিটা। বোথ সাইড থেকে যদি আমি সাইনটাকে এলিমিনেট করে দিই তাহলে কি দাঁড়ায় tan থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। এবার দেখো tan থিটা প্লাস 8 থিটা ইকুয়ালস 90 ডিগ্রি, এখান থেকে থিটা এর মান আমি বের করছি, থিটা হচ্ছে 18 থিটা বেরোলো কত 90 ডিগ্রি, থিটা সমান 90 ডিগ্রি বাই 18 মানে 5 ডিগ্রি। তাহলে আমরা থিটার মান কত পেলাম 5 ডিগ্রি। এবার আমাকে বলা হয়েছে tan 9 থিটা এর মান বের করতে। tan 9 থিটা তাহলে কি দাঁড়াচ্ছে tan 9 ইনটু 5 ডিগ্রি মানে tan 45 ডিগ্রি পাচ্ছি আমরা, tan 45 ডিগ্রি এর মান কত 1। তাহলে এই হচ্ছে গিয়ে tan 9 থিটা এর মান 1। চলে যাব 10 এর অঙ্কে। 10 এর অঙ্কে বলেছে একটি আয়ত ঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে a b এবং c
এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 25, তাহলে আমি যা দেওয়া আছে একটু কপি করে নিই, a প্লাস বি প্লাস সি সমান 25, আর কি দেওয়া আছে ab প্লাস bc প্লাস ca ইকুয়ালস টু 240.5। ওকে, বলছে যদি তাই হয় তাহলে ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত। আমরা এর আগে চ্যাপ্টার গুলো পড়তে গিয়ে দেখেছি যে একটা আয়তঘন আকৃতির ঘরের মধ্যে সব থেকে লম্বা যে দণ্ডটি রাখা যাবে সেটা হচ্ছে আয়তঘনটির কর্ণ। তাহলে আমার এখানে চাই কি কর্ণটির দৈর্ঘ্য। তাহলে এই ঘনাকৃতি ঘরের কর্ণের দৈর্ঘ্য কত হবে, সেটা হবে √a² প্লাস b² প্লাস c²। কেন না দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো a b c, তাই তার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার হচ্ছে গিয়ে কর্ণের দৈর্ঘ্য। আমরা শর্ট কোশ্চেন গুলো আলোচনা করতে গিয়েই জেনেছি। এবার আমরা একটা ক্লাস 8 এ শেখা একটা ফর্মুলা ব্যবহার করব। সেটা কি, আমরা একটা ফর্মুলা এখানে জেনেছিলাম যে a প্লাস b প্লাস c এর যদি হোল স্কয়ার হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস ca, এইটা জেনেছিলাম তাই তো। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার দেওয়া আছে, তার মানে এটাকে আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। আচ্ছা, এবার দেখো এই চেঞ্জটা, এই a প্লাস b প্লাস c মানে কত 25, তার মানে 25 এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 240.5 তার রুট, তাহলে এইটা দেখো কত দাঁড়ায় 625 আর এইটা দাঁড়াচ্ছে 481 তার রুট, বিয়োগ করো, বিয়োগ ফল বেরোচ্ছে 144 এর রুট, তার মানে 12। তাহলে সব থেকে যে লম্বা দৈর্ঘ্যটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত 12 একক। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের 10 নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা, এবার চলে যাব আমাদের 11 নম্বর প্রশ্ন, 4-11। এখানে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত কত। প্রথমেই ধরি ভূমির ব্যাসার্ধ আর একক, উচ্চতা h একক, তির্যক উচ্চতা l একক। তাহলে প্রশ্নানুযায়ী কি বলা আছে, আচ্ছা পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয় পাই আর এল, সেটা কত ভূমির ক্ষেত্রফল, আচ্ছা ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার তার √5 গুণ, তাহলে √5 পাই আর স্কয়ার এইটুকু বলা আছে। এখান থেকে দেখো বোথ সাইডের পাইটাকে কাটতে পারি, একটা আর কেটে দিতে পারি, তাহলে এল সমান আমরা বলতে পারি √5 আর। আমরা আবার একটা জিনিস জানি, সেটা কি না এল সমান √h² প্লাস আর স্কয়ার। কোত্থেকে পেলাম, সমকোণী ত্রিভুজ মানে তির্যক শঙ্কুর ক্ষেত্রে ওই তির্যক উচ্চতাটা হচ্ছে গিয়ে অতিভুজের মতন হয়ে যায়, যেখানে লম্বটা হচ্ছে গিয়ে উচ্চতা আর ভূমির ব্যাসার্ধটা হচ্ছে আরেকটা সমকোণী ত্রিভুজের তৃতীয় বাহু। আচ্ছা, সেখান থেকে আমরা কি পাচ্ছি, এটা √5 আর বোথ সাইড স্কয়ার করলে এটা পেয়ে যাব h² প্লাস আর স্কয়ার সমান 5 আর স্কয়ার, এই তো। এবার দেখো এখান থেকে পাচ্ছি h² সমান 5 আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, তার মানে h² সমান 4 আর স্কয়ার। এখান থেকে আমার চেয়েছে শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত, তাহলে h² বাই আর স্কয়ার সমান 4/1, কিছু নেই মানে বাই 1 আমরা লিখতেই পারি। এইটাকে রুট করলাম বোথ সাইড, তাহলে কি দাঁড়ায় 2/1,
তার মানে H/R সমান 2:1, এটাই হচ্ছে গিয়ে আমাদের আনসার। কেন না বলেছে শঙ্কুর উচ্চতা h, ভূমির ব্যাসার্ধ r, তার অনুপাত কত 2:1, আমরা বের করে ফেলেছি। শেষ অর্থাৎ 4 এর যে শর্ট কোশ্চেন যেগুলো রয়েছে 2 নম্বরে, তার যে শেষ প্রশ্ন সেটা কি বলছে, প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা n+103/3 হলে n এর মান নির্ণয় করি। 2n+1 এটার মানেটা খুব স্পষ্ট, 2n+1 বিজোড় সংখ্যা। কেন? যে কোনো সংখ্যাকে 2 দিয়ে গুণ করলেই সেটা জোড় সংখ্যায় পরিণত হয়ে যায়, তাহলে তার সঙ্গে যদি 1 যোগ করি সব সময়ের জন্য সেটা বিজোড় সংখ্যাই হবে। তাহলে 2n+1 সংখ্যক মানে 2n+1টা অলওয়েজ একটা বিজোড় সংখ্যা হবে। এবার এদের মধ্যবর্তী সংখ্যা বের করানোটা খুবই সহজ হয়ে গেল আমাদের। সেটা কিভাবে, 2n+1 সংখ্যক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা, আমরা যে কোনো সংখ্যার মধ্যবর্তী সংখ্যা কি করে বের করি, তার সঙ্গে 1 যোগ করে দিই, তাহলে 2n+1 তাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে এটা কি দাঁড়ালো 2n+2/2, 2 কমন নিয়ে কেটে দাও, তাহলে n+1, তাই তো? তাহলে এর মধ্যবর্তী সংখ্যা কত বেরোলো n+1। প্রশ্নানুযায়ী কি বলছে, n+1 ওটাই তো n+103/3, তাই তো? আমি এবারই কোনাকুনি একটু গুণ করব, দিয়ে সবগুলোকে একদিকে আনবো, মানে আলাদা আলাদা করলাম, n গুলোকে একদিকে নিয়ে গেলাম, তাহলে এটা কি দাঁড়ালো 2n সমান 100, সেখান থেকে পাবো n সমান 100/2 মানে 50। আমাকে n এর মান বের করতে বলা হয়েছিল, আমি n এর মান বের করে ফেলেছি। বেশ, আশা করি এই 12টা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। 12টা অঙ্কের মধ্যে যে কোনো 10টা অঙ্ক তোমাদেরকে করতে হবে। আচ্ছা, মন দিয়ে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো অবশ্যই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছয়। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।